সবাই বুঝতেছে, আওয়ামী লীগ বিএনপির প্রত্যেকটা নেতা ইনক্লুডিং তারেক রহমান সাহেব বুঝতেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনটা ক্রেডিবিলিটি পাবে না। তারা যদি 10 বছরও ক্ষমতায় থাকে উইদাউট নির্বাচনে 300 আসনও যদি তারা পাশ করে আসে এবং পরবর্তী 20 বছর যদি তারা ক্ষমতায় থাকে, তাদের অবস্থা শেষ পরিণতি 2014 থেকে 2025 পর্যন্ত আওয়ামী লীগের যেটা হয়েছে সেরকমই হবে। কিন্তু এই কথাটা তারা বলতে সাহস পাচ্ছে না। এই কথাটা তারা বলতে সাহস পান। এটা হলো রাজনীতির দুর্বলতা। ফলে কি হচ্ছে, এই যে দেখেন তাদের এই দুর্বলতার কারণে মির্জা আব্বাস গালি খাচ্ছেন, মির্জা ফখরুল গালি খাচ্ছেন। তাদের এই দুর্বলতার কারণে আপনার এই যে ফজলুর রহমান সাহেব গালি খাচ্ছেন। কিন্তু তারা যদি প্রথম দিন থেকে ফার্স্ট ডে থেকে যদি বলতো যে নো, উই আর দ্য লিডার, আমরা এই দেশের নেতৃত্ব, আমরা ক্ষমতা আমরা আসবো, নচেত জামাত আসবে, নচেত অমুক আসবে। ওই দেখেন জামাত কিন্তু প্রথমে জামাতের আমির কিন্তু একটা ভালো কথা বলছিল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। সবাইকে স্বাগত জানাই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে। এই অনুষ্ঠানের আজকের পর্বে আমার অতিথি গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ নবনীতা, অনেক অনেক ধন্যবাদ। আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশে মানে ঢাকায় আবার একটা আন্দোলন ভীষণভাবে দানা বেঁধে উঠেছে, যেটা আপনি তো একদম সেখানেই বসে আছেন, যে যেই আন্দোলনটা আবার সারা দেশে ছড়িয়ে পড়েছে কিন্তু খুব দ্রুততার সাথে। আমি এমন একটা শিরোনামেও একটা বয়ান তৈরি করেছি যে জুলাই আন্দোলন স্টাইলে বুয়েট আন্দোলন। এই বুয়েট আন্দোলনটা এতটা বড় হয়ে উঠলো কেন, কিভাবে, আর এটা ঠিক কেন হঠাৎ করে এই সময়ে, এবং এটা আসলেই জুলাই আন্দোলন স্টাইলে একটা পরিণতির দিকে যাচ্ছে কিনা? এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই আন্দোলনটা সহজে থামবে না। এই কারণ হলো আমাদের দেশে যারা পেশাজীবী আছেন, সেই পেশাজীবীর মধ্যে বুয়েটের থেকে যারা গ্রাজুয়েশন করেন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা বিরাট অংশ, তারা যেভাবে লেখাপড়া করেন, পুরো সিস্টেমের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বঞ্চনা ছিল এবং একটা বিভেদ ছিল। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জমানাতে তো যে যার যে পুঞ্জীভূত বেদনা ক্ষত এগুলো সব বের হয়ে আসছে। এখন এই যে বিষয়টা নিয়ে আসছে, এটা খুবই টেকনিক্যাল একটা বিষয়। এই টেকনিক্যাল বিষয়টা আমি আসলে ইন ডিটেলস জানি না, কিন্তু যেভাবে আমি দেখলাম যে দুই পক্ষই, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সংগঠনগুলো রয়েছে, যারা টেকনিক্যাল সেই এসএসসি পাস করে ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল বিষয় 4 বছর হাতে কলমে শিক্ষা গ্রহণ করে, তো তাদের দাবি হলো যে আমাদের যে অভিজ্ঞতা এটা বেটার দ্যান এনিথিং। সারা দুনিয়া এখন ভোকেশনাল এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে চলে যাচ্ছে। তো তারা ইঞ্জিনিয়ার লিখতে পারবে না, ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না, এটা হলো বুয়েটদের দাবি। আর বুয়েটের বক্তব্য হলো যে বাংলাদেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে প্রতিযোগিতামূলক যারা ছাত্রছাত্রী মানে 1 নম্বর ক্যাটাগরিতে থাকে, তারা বুয়েটে আসে, দ্বিতীয় মেডিকেলে যায়, এরপর বাকিরা বিশ্ববিদ্যালয়ে যায়। তো কাজেই আমরা যে সম্মানটুকুর জন্য এখানে আসি, ইঞ্জিনিয়ার যে মানে যা কিছু প্রাপ্তির জন্য সেটা ডেজিগনেশনের জন্য, সেই ডেজিগনেশনের জায়গাটাতে এমন কিছু ঢুকে যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা ইগোইস্টিক একটা বিষয়। তো এটা নিয়ে আসলে এখন রাজপথ উত্তপ্ত হচ্ছে। তার বাইরে কয়েকদিন আগে আবার ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে মারামারি হলো। এটা তো অনেক আগের থেকেই হয়। তো আসলে হয় কি, আপনি এই সমস্যাগুলো না দেখে বরং যদি মনে করেন যে আমাদের পুরো সমাজের মধ্যে মানে একটা বেকারত্বের মানে দাবানল হাতছানি দিচ্ছে, মানে অনেক মানুষ বেকার হয়ে আছে। এখন এই বেকারত্বের মধ্যে ছাত্রছাত্রীরাও বেকার। অর্থাৎ দেখা গেল যে টিচাররা যদি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে আবিষ্ট করে রাখতে না পারে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে ক্লাসে যায় না, তাদের হাতে অফুরন্ত টাইম, তারা ঘুরে বেড়ায়। এখন বিভিন্ন স্কুল কলেজে যদি যেভাবে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্সের সংখ্যা গত 1 বছরে অনেক অনেক কমে গেছে। এটা একটা সামাজিক সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো প্রত্যেকটা পরিবারে এই যাকে বলে অর্থনৈতিক কষ্ট, রাজনৈতিক দুরবস্থা, যে ভ্যাকুয়ামগুলো তৈরি হয়েছে। তো ছাত্রছাত্রীরা যারা বিলো 30, অনেকে বেকার আছে, অনেকে লেখাপড়া করেন, তারা বাসায় গিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো কোনো কথা তারা শুনতে পায় না। এখন এই যুগে ছেলে মেয়েদের ধরনের অনেকগুলো ডিমান্ড থাকে। একটা ভালো মোবাইল চায়, কেউ বিদেশে যেতে চায়, কেউ একটা ভালো জামা চায়, অথবা সে ভবিষ্যতে একটা চাকরি করবে। এই জন্য বাসার একটা সুন্দর পরিবেশ চায়। কিন্তু আমাদের আসলে এখন পরিবারগুলোতে যে সমস্যাগুলো দেখা দিয়েছে এই মুহূর্তে, মনস্তাত্ত্বিক সমস্যা গত 1 বছর ধরে প্রত্যেকটা পরিবারই
স্বপ্ন দেখতে পারছে না। ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানোর চিন্তা করছে, তাদের মানে বাবা মা ভীষণ রকম চিন্তিত। তারপরে ইদানিং যা কিছু হচ্ছে, অনেক বাবা মা প্রাণান্ত চেষ্টা করছে ছেলে মেয়েদেরকে ঘরে রাখার জন্য, তারা বাইরে যেতে চাচ্ছে। তো এই সব মিলিয়ে আমি মনে করি এখন যা কিছু রাজপথে হচ্ছে এগুলোর মধ্যে প্রচুর হতাশা এবং প্রচুর ফ্রাস্ট্রেশন রয়েছে এবং প্রচুর অস্থিরতা রয়েছে, এটাই। এবং এটা শুধুমাত্র এখান থেকে নয়, দেখা গেল যে হঠাৎ করে রিক্সাওয়ালার একদিন রাগ হয়ে গেল, তারপরে এখন ঢাকা শহরে রিক্সাওয়ালা এবং ব্যাটারি চালিত রিক্সা, এই দুই গ্রুপের মধ্যে, এবং যারা গাড়ির মালিক এবং সিএনজি যারা অটোরিকশা চালায়, এই ৩ গ্রুপের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রতিদিন প্রতি মুহূর্তে শত শত দুর্ঘটনা ঘটে ব্যাটারি চালিত রিক্সা আর প্যাডেল চালিত রিক্সা, সিএনজি অটোরিকশা এবং তার সাথে সাথে যারা গাড়ির মালিক। এবং এখানে পুলিশ সবচেয়ে অসহায়, তারা ৩ পক্ষের দ্বারাই লাঞ্ছিত অপমানিত হয়। একদম গতকালকেও তো মানে বুধবারেও পুলিশের সঙ্গে সেই মানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা যারা যুক্ত হয়েছিল শাহবাগে, তাদের একটা ব্যাপক সংঘর্ষের ঘটনাও আমরা দেখলাম। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস কেন ছুঁড়েছে এই নিয়ে ছাত্রছাত্রীরা যমুনা অভিমুখে যাওয়ার সময় তাদেরকে কেন বাধা দেওয়া হলো, তারা বিক্ষুব্ধ হয়ে উঠলো, এবং পরে গিয়ে কিন্তু পুলিশ প্রধানকে ক্ষমাও চাইতে হলো। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি খুব মানে এই যে মনস্তত্ত্বের কথা বলেছেন, কিন্তু আমি মনস্তাত্ত্বিক ভাবে ক্ষুব্ধ। আমি কি আসলে রাজনৈতিক নেতৃত্ব ছাড়া রাস্তায় নামতে পারি কিনা? আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে? এবং এই বুয়েটের আন্দোলনটাকে কেন জুলাই আন্দোলন বলছিলাম রনি ভাই, যে একদিকে মানে কে নেতা চেনা যাচ্ছে না, আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ আছে নেতা হিসেবে, কিন্তু অন্যরা কারা নেতা বোঝা যাচ্ছে না। কিন্তু তারা কলেজের ছাত্রদেরকেও কিন্তু আহ্বান করেছে তাদের সঙ্গে নামার, ঠিক জুলাই আন্দোলনের মতো। হয়তো কিছুদিন পরে স্কুলের ছাত্রদেরকেও বলবে তাদের সঙ্গে নামতে। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নানা মহাসড়ক চুয়েটের ছাত্ররা এসে অবরোধ করে রাখছে। মানে এই পদ্ধতিতে সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনার জন্য ডাকা হচ্ছে, বলছে যে ডিপ্লোমার কথাও শুনতে চাই, ইঞ্জিনিয়ারদের কথাও শুনতে চাই, কিন্তু কেউ আলোচনায় বসতে রাজি হচ্ছে না। রাজপথে ফয়সালার এই প্রবণতা কি সত্যি সাধারণ বিক্ষুব্ধ জনতা করে, নাকি কোনো রাজনৈতিক নেতৃত্ব থাকে? এই রাজনৈতিক নেতৃত্ব কারা? আপনি আসলে প্রেজেন্ট টেন্সে না এসে পাস্ট টেন্সে একটু যান। অতীতকে আপনি মূল্যায়ন না করলে, যেমন জুলাই আগস্ট যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবে শেখ হাসিনার পতন এবং পরাজয়ের মূল কারণ ছিল যে তারা, আওয়ামী লীগ সরকার, এই কোটা বিরোধী আন্দোলনকে প্রথমে পাত্তাই দিতে চায়নি। এটি হলো ফার্স্ট। আর এখন এই যে বুয়েটের যে সমস্যা, এই সমস্যাটাও আজকে না, অনেক দিন আগের থেকে এই সরকার যদি ৩-৪ মাস আগে, ৫-৬ মাস আগে এটাকে কগনিজেন্সে নিত, তাহলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না। এই গেল এক। আমাদের একটা স্বাভাবিক চরিত্র হলো যে যেহেতু আমরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছি, এই জন্য আমাদের দেশে ষড়যন্ত্র তত্ত্ব এটা খুবই জনপ্রিয়, আমরা খুঁজতে থাকি এবং এর মধ্যেই আমরা মানে করি, কিন্তু সমস্যাটা আমরা কখনো সামনে আনি না। যেমন বুয়েটের যারা ছেলে মেয়ে তারা শাহবাগে আসার চেষ্টা করলো, তো শাহবাগে যখনই আসার চেষ্টা করলো তখন থেকে যদি তাদেরকে ক্যাম্পাসে রাখা যেত, কথাবার্তা বলা যেত, সেটা লাগতো। কিন্তু সেটা আস্তে 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 তারা চলে আসলো মানে যমুনার দিকে। কারণটা কি? তারা দেখলো, যেমন একটা ছেলের আমি একটা সাক্ষাৎকার দেখলাম, আমি গতকাল এই প্রায় 4 ঘন্টা রাস্তায় আটকে ছিলাম, তো যার জন্য এই ঘটনাগুলো আমি দেখেছি নিজের চোখে, পরে ভিডিওতে তো দেখেছি। তো একটা ছেলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সে প্রশ্ন করছিলেন যে আপনি কি বুয়েট বানান করতে পারেন? কারা বুয়েটে পড়ে বুঝতে পারেন বুয়েট এই যে শব্দটার ফুল মিনিংটা কি? তো এখন ওই যে পুলিশের যে লোক পেটাচ্ছে, সে হয়তো একজন বিসিএস কর্মকর্তা, তো সে মানতে পারছে না, সে নিজে নিজে তার ভিতরে ইগোইস্টিক যে আমি বাংলাদেশের সবচেয়ে মেধাবী, আমার এই মেধার জায়গাতে আমাকে যারা শাসন করছে, আমাকে যারা আঘাত করছে, তারা আমাকে আঘাত করার উপযুক্ত না। আপনি এই মনস্তাত্ত্বিক বিষয়টা আপনাকে ভাবতে হবে, এর বাইরে আপনাকে এটা বাড়তেই থাকবে। 2 নম্বরে হলো যে এখানে ইতিপূর্বে যা হয়েছে, ওই যমুনার সামনে যারা এসেছে আন্দোলন করেছে, এখন বুয়েটের যারা ছাত্রছাত্রী তারা মনে করছে যে আমাদের চাইতে অনেক লেস ক্যালিভার, লেস কোয়ালিফাইড, লেস ডিসঅর্গানাইজড, অনেক ছোট ছোট মব,
ছোট ছোট প্রতিষ্ঠান, ওখানে গিয়ে একটা মব সৃষ্টি করে তারা তাদের অধিকারগুলো আদায় করে নিয়ে এসেছে। তো সেইভাবে শাহবাগ বলেন, যমুনার সামনে বলেন, এখানে তো অতীতে বহু দাবি আদায় হয়েছে। তা আমি এটাকে কোনো চক্রান্ত বা কোনো রকম কোনো কিছু না মনে করে তারা সেই যে এখানে এসছে, আমি মনে করি যে এটা সহজ সরল দাবি নিয়েই আসছে। এই গেল একটা। আর প্রথমে যেটা বললাম যে ছাত্রছাত্রীদের হাতে এখন অফুরন্ত সময়, অফুরন্ত সময়। ক্লাসে তাদের আকর্ষণ নেই, ঘরের মধ্যে তাদের কোনো আকর্ষণ নেই। ফলে এই তারুণ্য মানে সে আবদ্ধ থাকতে চায় না কোথাও। তো যেখানে একটু গন্ডগোল হচ্ছে, যেখানে একটু আন্দোলন হচ্ছে, সেখানে তারা অংশগ্রহণ করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এটা ওই সবসময় ৭১ হয়েছে, ৬৯ হয়েছে, যেকোনো গণ অভ্যুত্থান হয়েছে। তখন করে কি এই ছেলেমেয়েরা ঘর থেকে তারা বের হয়ে আসে। ফলে এখন যে উত্তাল সময়টা, এই সময়টা আমি আসলে ৬৯ দেখিনি, বা আমি ওই সময়টাতে ঢাকার রাজপথ কেমন ছিল, বাট আমি এরশাদ জমানাতে পুরো সময়টা দেখেছি। তো দেখা গেল যে যখনই আমরা শুনেছি যে টিএসসিতে কোনো একটা ঘটনা ঘটছে, তখন আমরা আসলে ক্লাসেও থাকিনি, হলেও থাকিনি। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চলে এসেছি। কেন এসেছি আমরা জানি না। এবং যেদিন ডক্টর মিলন মারা গেলেন, তো সেই দিন আমি তো পুরো একদম মানে রীতিমতো কর্মবীর, এবং সেদিন গোলাগুলি হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আমার কোনো কেয়ার ছিল না। আমি টিএসসিতে চলে আসলাম, এবং উনি আমার সামনে গুলিবদ্ধ হলেন। মোস্তফা জালাল মহিউদ্দিন এখন আমার চোখে ভাসে। ঠিক মনে হয় যে ২-৩ গজ সামনে এগুলে ওই গুলি আমার গায়ে লাগতে পারতো। কিন্তু এটা নিয়ে আমার কোনো, যাকে বলা হয়, ভয়ও ছিল না, ভীতিও ছিল না। আমি সেখানে গিয়েছিলাম, এবং আমি ক্রলিং করতে করতে সেই যারা কার্জন হল থেকে এরশাদের গুলি, অস্ত্র, গোলাবারুদ নিয়ে যারা ছাত্রদের উপর আক্রমণ করছিল, আমরা হাজার হাজার ছেলেমেয়েরা সে অনেকটা মিলিটারি কায়দায় আমরা রাজপথে ক্রলিং করে করে আগাচ্ছিলাম। এটা মনে হচ্ছিল একটা বিরাট বিনোদন। এর চেয়ে বীরত্ব আর হতে পারে না। একদিকে মেয়েরা, অন্যদিকে ছেলেরা, সেই ওদিকে ওরা গুলি ছুড়ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই যে তারুণ্যের যে একটা উদ্দীপনা, সেই তারুণ্যের উদ্দীপনাটাকে আপনি যারা রাষ্ট্র পরিচালনা করে তারা এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে হবে যে তরুণরা সবসময় এই সুযোগগুলো খুঁজতে থাকে। এখন দেখেন এই যে আজকে ৭১ মঞ্চে যেটা হলো, মানে যেটা এখান পান্না, তারপরে এখানে লতিফ সিদ্দিকী সহ কামাল সাহেব, ডক্টর কামাল হোসেনের আসার কথা ছিল। এখানে যারা গিয়েছে এবং তারা যে স্লোগানগুলো দিয়েছে, যে বক্তব্যগুলো দিয়েছে, এবং যে কারণে তারা বিক্ষুব্ধ ছিল, সেই বিষয়গুলো কিন্তু যারা এসছেন তারা ভুলে গেছেন। যেমন লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তিনি নাস্তিক, তিনি ইসলামকে কটাক্ষ করেছেন। মানে আপনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে অনুষ্ঠানটা থেকে আমি তো শুনছি মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, এদেরকেও শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি মানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা আগে তাদের বোঝা উচিত ছিল। যেমন ধরুন আমাকে যদি কেউ বলতো, আমি তো যেতাম না, এখানে যেতাম না এই কারণে যে আমি ২০১৩-১৪ সন পর্যন্ত আমি তো আওয়ামী লীগে ছিলাম। তা আওয়ামী লীগে থেকে আমার অসংখ্য বক্তব্য আওয়ামী লীগের পক্ষে আছে, অসংখ্য বক্তব্য জামাতের পক্ষে এখন ভাইরাল হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পার্লামেন্টে। তা আমার সেই বক্তব্য দ্বারা যারা আহত হয়েছেন ওই সময় এবং এখনো যারা ইনসাল্ট ফিল করেন, তারা তো যে কোনোভাবে আমাকে আটকিয়ে যে কোনো একটা সুযোগে আমার সঙ্গে সেই ধরনের একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। এটা তো বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স জানার দরকার নাই। তো এখন পান্না বলেন, পান্নাকে দীর্ঘদিন ধরে সেই যাকে বলা হয় গোলাম আজম সাহেবের ছেলের সঙ্গে তার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। তো সেখানে জামাত আছে, শিবির আছে, তারপর শেষে এখানে আরো অনেক পক্ষ আছে যারা পান্নাকে বাগে পেলে সেখানে তার সঙ্গে আচরণ করবে। আমি জানি না পান্না জেলে গেছে, আমি এখানে বসে এখন পর্যন্ত জানি না পান্নাকে ওখানে নেওয়া হয়েছে কিনা, বাট এটা একটা স্বাভাবিক ঘটনা। তা পান্নার এখানে তো বীরত্ব দেখানোর কোনো, মানে এখানে এটা বুদ্ধিমানের কোনো কাজ নয়। বা লতিফ সিদ্দিকী সাহেব ধরেন ১১ সময়টাতে যখন শেখ হাসিনার পাশে কোনো লোক ছিলেন না, তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার মতো একটা সিঙ্গেল লোক ছিলেন না। শেখ হাসিনা তাকে টেলিফোন করে তার বাসা থেকে এনে তিনি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে সেই ১-১১ সময় তিনি বক্তব্য দিয়েছিলেন। কিন্তু তার বয়স হয়েছে, তার বোঝা উচিত ছিল যে দিন যত যায় পরিস্থিতি তত খারাপ হয়। ১-১১ সময় এখনকার যে মাঠের পরিস্থিতি, এই পরিস্থিতি তো ছিল না তখন পুরো মানে শুধুমাত্র প্রশাসন, মিলিটারি, পুলিশ ছিল, কিন্তু বিএনপি, জামাত এইভাবে মব তৈরি করা হয়নি। ফলে তিনি তখন শেখ হাসিনার পক্ষে কথা বলে যেভাবে যেতে পেরেছিলেন, এখন তো সেটা সম্ভব নয়। এবং এই বাস্তবতাটা তো তাকে বুঝতে হবে। দীর্ঘদিন তিনি এই যে তিনি যে কথাগুলো বলেছেন হজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এখন উনি একটা স্বাভাবিক ইতিহাস ওনার মতে উনি বর্ণনা করেছেন।
কিন্তু এটা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছিল, ভীষণ রকম উত্তাল হয়ে পড়েছিল। তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেভাবে মানুষ উত্তাল হয়ে পড়েছিল, লতিফ সিদ্দিকের বিরুদ্ধে উত্তাল হয়ে পড়েছিল, যার জন্য আওয়ামী লীগ কিন্তু তাকে ধারণ করতে পারেনি ওই সময়টিতে। এবং আওয়ামী লীগ তখন অনেক গণতান্ত্রিক ছিল ওই সময়টা। গণতান্ত্রিক থাকার কারণে সে হয়তো যদি আওয়ামী লীগ লতিফ সিদ্দিক এই কথা 2021 সনে বলতেন, তাহলে আওয়ামী লীগ তাকে ধারণ করতে পারতো। তখন আওয়ামী লীগ অনেক স্বৈরাচারী এবং অনেক শক্তিশালী হয়ে পড়েছে, এবং লতিফ সিদ্দিকের চেয়ে অনেক খারাপ কথা বলা মানুষকে আওয়ামী লীগ কিন্তু ধারণ করেছে। কিন্তু সৈয়দ আবুল হোসেন, তারপরে শেষে আরো অনেক লোক আছে যারা, আওয়ামী লীগ তখন ওই সময়টাতে গণতান্ত্রিক কারণে সৈয়দ আবুল হোসেনকে সে ধারণ করতে পারেনি, মানে তো লতিফ সিদ্দিকীও যখন ধারণ করতে পারেনি এবং তাকে জেলে যেতে হয়েছে। তো জেলে যেতে হয়েছে সেই লতিফ সিদ্দিকী, তার তো অন্তত পক্ষে এই সময়টাতে বোঝা উচিত ছিল হোয়াট ইজ হ্যাপেনিং। আর লতিফ সিদ্দিকের জায়গায় তো কাদের সিদ্দিক আসেননি, হি ইজ মোর স্মার্ট। তো কাদের সিদ্দিকের পরিবর্তে ও তাদের আর এক ভাই আছে মুরাদ সিদ্দিকী, সে তো মানে আরো আওয়ামী লীগের বড় নেতা, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো তারা তো এগিয়ে আসছেন, এখানে সবাই যার যার মতো করে সতর্ক অবস্থানে আছেন। যে একাত্তর মঞ্চের নামে দুটো প্রশ্ন করি, মানে এক হচ্ছে একাত্তর মঞ্চ নাম দিয়ে আলোচনা অনুষ্ঠানের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কেউ জড়ো হলেও তাকে যে বিপদের সম্মুখীন হতে হবে সেটা তার মানে সেই আলোচকদের নিজেদেরই বোঝা উচিত। মানে আপনি স্মার্ট শব্দটাও ব্যবহার করেছেন, স্মার্ট হলে তাদের তা বোঝা উচিত, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি নিজের কথাও উল্লেখ করেছেন, তার মানে এক রকমের নিরাপদ পরিসরে থাকাটাকে আপনি এখন গুরুত্বপূর্ণ মনে করছেন। তার মানে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতার কি হলো রনি ভাই? না, এটা পাঠ্যপুস্তকে বোঝার চেষ্টা করেন। একটা সময় তো জামাতের মেয়েরা কোরআন শিক্ষার কথা বলে একত্রে বসেছে, সেখান থেকে বোরকা পরা 200, 300, 400 মেয়েদেরকে আওয়ামী লীগ ধরে নিয়ে গেছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। হাজার হাজার শিবিরের ছেলে পড়াশোনা করছে ইউনিভার্সিটি থেকে, তাদেরকে পিটিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো ওখানে ইসলামী বই পাওয়া গেছে, বলা হয়েছে এগুলো জঙ্গি। তো সমাজের আমরা যে অতীতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাতে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। 2 নম্বর হলো যে মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু, যেটাকে আমরা সার্বজনীন বলি। আওয়ামী লীগ তো 15 বছর ধরে যে ন্যারেটিভ, সেই সার্বজনীনতাটা রাখে নাই। তারা সেটা বলেছে এটা আওয়ামী লীগের সম্পত্তি, এটা শেখ পরিবারের সম্পত্তি, এই দেশটা সবকিছু। সার্বজনীনতা রাখে নাই, বা আসলে তো এটা সার্বজনীন না। মানে সকলে তো বঙ্গবন্ধুকে মহান নায়ক মনে করেন না। স্বাধীনতাটা কি সেটারও তো আলাদা বয়ান আছে। না, সার্বজনীন বলতে কি আলাদা বয়ান নেই নবনীতা, এখানে বোঝার চেষ্টা করেন। যেমন বলা হয় সার্বজনীন দুর্গা উৎসব, এই শব্দটা ব্যবহৃত হয় না, সার্বজনীন দুর্গা উৎসব। এখন হিন্দুদের মধ্যে দুটো গ্রুপ রয়েছে। মানে আপনি যদি গুজরাটের হিন্দুদের চিন্তা করেন, তারা দুর্গার পূজা করে না। তারা মনে করে যে গরিব হিন্দু যারা, অসহায় হিন্দু যারা, তাদের দেবী হলো দুর্গা। কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই অঞ্চলে গরিব মানুষের দুর্গাপূজা সবচেয়ে বড় অনুষ্ঠান। তারপর এখানে সার্বজনীন বলা হয় কেন? তো সার্বজনীন বলা হয় এই কারণে যে এখানে এনিওয়ান ক্যান কাম, যে কোনো মানুষ আসতে পারে, যে কোনো মানুষ প্রসাদ নিতে পারে, যে কোনো মানুষ এই পুজোর আনন্দ উপভোগ করতে পারে। আর যারা ঘৃণা জানাতে চায়, আসতে চায় না, তাদেরকে এখানে টানাটানি করা হয় না। এটা হলো সার্বজনীনের অর্থ। এখন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, তাদের দুজনের ব্যাপারে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা বঙ্গবন্ধুর বিরোধী শক্তি, তাদের কাছে তিনি নন। কিন্তু এরকম কেউ যদি বঙ্গবন্ধুর একটা ভালো জিনিস প্রশংসা করতে চায়, মুক্তিযুদ্ধের একটা ভালো দিক বলতে চায়, তখন যদি বলা হয় তোর মুখে তো এটা মানায় না, তুই তো রাজাকার ছিলি, তুই এই যে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছিস, তোর একটা ধান্দা আছে, তুই চাকরিতে ঢুকতে চাস, আওয়ামী লীগ করতে চাস, বের হয় এখান থেকে। ফলে কি হলো যে একটা সার্বজনীনতাটা রক্ষা করা যায় না। এখন এই সময়টাতে ধরুন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলছেন, তারপর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন, অথচ বঙ্গবন্ধুর জামানাতে পুরো সময়টাই তারা কিন্তু বঙ্গবন্ধুর বিরোধিতা করেছেন। তো ওই যে বঙ্গবন্ধুর যে বিরোধিতা তারা করতে পেরেছেন, এটা ছিল বঙ্গবন্ধুর সার্বজনীনতা। আবার এখন যে কথাবার্তা বলছেন, মানে এদের সঙ্গে তো আওয়ামী লীগের মরে গেলেও জীবনে কোনোদিন আওয়ামী লীগের যোগাযোগ হবে না। এটাই হলো বঙ্গবন্ধুর সার্বজনীনতা বা মুক্তিযুদ্ধের সার্বজনীনতা। অনেক মানুষ এখন কথা বলছে মুক্তিযুদ্ধের, কিন্তু আওয়ামী লীগ কি করেছে, পুরো ন্যারেটিভটা তারা রেখে দিয়েছে তাদের জন্য। তো এটার কারণে কি হলো, এই যে যারা আওয়ামী বিরোধী যারা শক্তি, যাদের প্রতি আওয়ামী যে লোক, আওয়ামী লীগ যেন
ওই সার্বজনীন কোনো একটা প্ল্যাটফর্মকে সুকৌশলে নিজেদের করে ব্যবহার করতে না পারে, এজন্যই। এখন এখানে কারা কারা দাওয়াত পেয়েছে আমি জানি না। হয়তো দেখা গেল যে সাবেক আওয়ামী লীগ, গুপ্ত আওয়ামী লীগ এরকম আছে, আবার সার্বজনীন মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও আছে। তো এই যে দুর্বলতাটার সুযোগ যারা আছেন, তারা তো আওয়ামী লীগের প্রতি যে কয়দিন আগে, মাত্র 1 বছর আগে সেই সারা বাংলাদেশকে তছনছ করে ছেড়ে দিয়েছে নবনীতা। সেই যে আপনি কল্পনা করতে পারবেন না, জুলাই আগস্টের যে রাস্তার যে রাজপথ, হ্যাঁ, সে মানে ওই সময়টাতে হেলিকপ্টার দেখলে মানুষ জানলা দরজা বন্ধ করে দিত। তারপরে শেষে ছাত্রলীগের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের কি অবস্থা হতো, ওই দাগ, দগদগে দাগগুলো এখনো শুকায়নি। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রতিদিনই আওয়ামী লীগের সভানেত্রী তিনি বক্তব্য দিচ্ছেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে তিনি দেশের প্রধানমন্ত্রী, এই কালকে ঢুকে পড়বেন, পরশুদিন ঢুকে পড়বেন। এই অতিরিক্ত আত্মবিশ্বাসে পড়ে আবার দেখা গেল ছাত্রলীগের একটা হঠাৎ করে একটা ঝটিকা মিছিল হলো, সেই ঝটিকা মিছিলের আওয়ামী লীগের যে পেজগুলো আছে সেখানে তারা ছড়িয়ে দিয়ে তারা উল্লাস করছে, এই আমরা আসছি, কাল আসছি, আমরা মরে যাই না, ইত্যাদি ইত্যাদি। এগুলোতে আসলে মানুষের না খুব রাগ হচ্ছে, ভীষণ রকম রাগ হচ্ছে। আপনি যে কোনো একটা, আমরা যেমন এতকাল পরে কেন জামাতকে বলছি সরি বলার জন্য, এই যে পাকিস্তান যে লোক আছে, এখন পাকিস্তান বাংলাদেশে যিনি আসলেন ইসাহাক খার, তো উনি বাংলাদেশে যেভাবে ওয়েল অ্যাকসেপ্টেড হলেন, এইভাবে আমার জীবদ্দশায় কোনো পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের ক্ষমতাসীনরা বরণ করে নিয়েছে পাবলিকলি, এরকম দেখিনি। কিন্তু এত বরণের মধ্যেও অসংখ্য মানুষ, এমনকি সরকারের মধ্যে অনেক লোক বলছে ৭১-এর হিসাব মেটাতে হবে, $200 বিলিয়ন আমরা পাই, তারপরে এটা করতে হবে, ওটা করতে হবে, ওই বিচার করতে হবে, এই কথাগুলো, এটা হলো সার্বজনীনতা মুক্তিযুদ্ধের। কিন্তু সেম কথাটা যদি এই সময়টিতে আওয়ামী লীগেরা মিছিল করতো তার বিরুদ্ধে, বা আওয়ামী লীগ যদি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতো, ওখানে গিয়ে কিন্তু মানুষের মব হতো, ওখানে গিয়ে মব হতো। এখন যেটা হলো, অবশ্য এই সময়ে মিছিল করেছে, কয়েকশো লোকের মিছিল হঠাৎ বেরিয়ে এসেছে। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই যে আওয়ামী লীগ এইরকম বিপদের সময়, মানে আপনি বলছেন তো সেই সময় বেরিয়ে আসছে কি করে, আর আওয়ামী লীগ ভীতি কমছে না কেন, সে প্রসঙ্গে কথা বলবো। কিন্তু আমি যে আলোচনার প্রসঙ্গে ওই যে যাচ্ছিলাম, যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একদল একত্র হয়েছেন এবং আপনি বলছেন এরা স্মার্ট হলে এদের একত্র হওয়ার কথা না, তার মানে পরিসরটা ছোট হয়ে আসছে কিনা। এবং আপনি তারুণ্যের ভয় না পাওয়া চরিত্রের কথা বলেছেন, আবার তারুণ্যের একটা চরিত্র নিয়ে তো ব্যাপক সমালোচনাও হচ্ছে, যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে বিএনপি নেতা সদ্য বহিষ্কৃত হলেন, তো তার বাড়ির সামনে গিয়ে তারুণ্য যে ভাষায় স্লোগান দিচ্ছে, এই ভাষার সঙ্গে তো মানে ক্ষোভ, বিক্ষোভ, রক্তঝরা, মানে আমি কোনোদিন রাজপথে রাজনীতি করি নাই, অত সামনে থেকে দেখিও নাই রনি ভাই, আপনারা তো দেখেছেন, পড়েছেন, মানে ক্ষোভ, বিক্ষোভ, রক্তঝরার থেকেও কি এই ভাষা বেরিয়ে এসেছে কখনো বাংলাদেশের তারুণ্যের মুখ দিয়ে? তো বাংলাদেশের তারুণ্যের চরিত্রটাও তো খুব বদলে গেছে, এবং মব করছে একদল আর রাজনৈতিক দল তাকে শোকজ করছে। এই বিষয়গুলো নিয়েও আপনি অনেক কিছু লিখেছেন। আপনি লিখেছেন, এখানে একটা ব্যাপার হলো, এখন যে শব্দগুলো তারা ব্যবহার করছে, এই শব্দগুলো আবহমান বাংলায় গ্রামে এত বেশি অহরহ, সেই 60-এর দশক থেকে, মানে কি হলো, দেখা গেল যে ভাতের মার নিয়ে আমরা নিজের চোখে দেখেছি, ভাতের মার নিয়ে দুই পরিবারের ঝগড়া লেগেছে অভাবের তাড়নায়, এবং মহিলারা একে অপরের সাথে ঝগড়া করছে, এবং এই যে তরুণরা যে গালি দিচ্ছে, এর সাথে অকথ্য ভাষায় গালিগুলো দিচ্ছে। শুধু তাই না, এবং ঝগড়া করতে করতে উত্তেজিত হয়ে অনেকে কাপড় খুলে ফেলছে। এরকম ঘটনা তো আমি 60-এর দশকে, 70-এর দশকে নিজের চোখে দেখেছি আমাদের আবহমান বাংলায়। ফলে এই শব্দগুলো আমেরিকা থেকে আসেনি, এগুলো আমাদের দেশে আছে। ওই যে হেলাল হাফিজের একটা বিখ্যাত কবিতা, যে কবিতার একটা অংশ, যে আমরাও গ্রামের পোলা গালি দিতে পারি, মনে আছে? সেই যে বিখ্যাত এটা, যেটা পার্লামেন্টে একজন শাম্মী নামক একজন মহিলা ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তিনি এই পার্লামেন্টে এই গালিটা, হেলাল হাফিজের এই কথাটা মানে সম্বলিত একটা গালি, যে আমরাও গ্রামের ছেলে এই শহরে এসে যারা ভদ্রলোক অকথ্য এবং অশ্লীল আচরণ করে তাদেরকেও আমরা গালি দিতে পারি, এবং সেই গালি সু এই শব্দ দিয়ে, মানে একটা বিখ্যাত হেলাল হাফিজের অসাধারণ কবিতা বাংলাদেশে যে কটা আছে। তাহলে দেখেন, চিন্তা করুন যে গালি নিয়ে যে একটা সাহিত্য হতে পারে, গালি নিয়ে যে একটা মানে যাকে বলা হয় একটা আগুন স্ফুলিঙ্গের মতো একটা ঘটনা হতে পারে, সেটা হেলাল হাফিজের এই কবিতাটা কিন্তু বাংলাদেশে একটা উজ্জ্বল প্রমাণ। ফলে
যখন একটা জায়গাতে গালি ব্যবহৃত হচ্ছে, আপনি ধরে নিতে হবে যে বুয়েটের সবচেয়ে শিক্ষিত ছেলেরা তারা তো ২ টা গালিকে স্লোগানের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন বিএনপি তাকে কগনিজেন্সে নিতে হবে যে বুয়েটের মতো জায়গা থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানের সামনে আমি যে স্লোগান দিচ্ছে, এই স্লোগান তো প্রথম আমরা তারেক রহমানের বিরুদ্ধে, আমার কানে প্রথম গেল তারেক রহমানের বিরুদ্ধে যখন হলো। এখন এই যে তারেক রহমানের বিরুদ্ধে বা ফজলুর রহমানের বিরুদ্ধে যে গালিগুলো হয়েছে তাদের সবারই এটা কগনিজেন্সে নেওয়া উচিত। এই গালিটা কেন আসলো, এটাকে একেবারে কোনো চক্রান্ত ধরা না। এটা ফার্স্ট থিং হলো আমাদের সমাজ ব্যবস্থাকে বুঝতে হবে, ফজলুর রহমান সাহেবকে বুঝতে হবে যে এত গালি হলো কেন। তো এটা আমি মনে করবো বিএনপি এবং ফজলুর রহমান সাহেব তারা এটা চিন্তা করবেন। ২ নম্বর হলো যে গালিগুলো দেওয়া হয়েছে এগুলো আমাদের, আচ্ছা যে গালিগুলো দেওয়া হয়েছে না, আমি পরেতে আসতেছি, যে আমি সময় পাই আরো বলবো। তো যে গালিটা দেওয়া হয়েছে ওটা যারা গালি দিয়েছে তাদের পুঞ্জীভূত ক্ষোভ, বেদনা, কষ্টের সম্মিলিত একটা যাকে বলে প্রচেষ্টা, এগুলো এক। ২ নম্বর হলো ওই গালিটা ব্যবহার করে এমনও হতে পারে তারা প্রতিপক্ষকে উত্তেজনার সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, যে কামন আমাদের সাথে ফাইট করো, লেট আস ফাইট। তারা ওটাকে ক্ষোভ জানানোর জন্য, দুঃখ জানানোর জন্য, কষ্ট জানানোর জন্য ওটা ব্যবহার করতে পারে, এক্ষেত্রে ইফ দে আর ফ্রাস্ট্রেটেড। আর প্রতিপক্ষকে তারা লড়াইয়ের মাঠে রিঙে আনার জন্য এই অকথ্য অশ্লীল ভাষা, এই গালাগালি, এবং এটা দেখেন মিলিটারি প্র্যাকটিসও আছে। এই কিছুদিন আগে মানে বছর ৪-৫ আগে উত্তর কোরিয়ার সৈনিকরা আমেরিকান সৈনিকদের এবং দক্ষিণ কোরিয়ার সৈনিকদেরকে তাদের সাথে মারামারি করতে চায়। এখন বারবার তারা গুলি ফুটায়, বোমা ফুটায় সীমান্তের উপরে, কোনো অবস্থাতেই তারা কিন্তু মানে সাড়া দিচ্ছে না। তখন করলো কি, মাইক ঠাইক এনে এই উত্তর কোরিয়ার সৈনিকরা অকথ্য অশ্লীল ভাষায় আমেরিকান সৈন্য এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যদেরকে গালাগাল শুরু করলো, এবং সেই গালাগালিতে এমন অবস্থা তৈরি হলো যে ওরা গুলি করে দিল, ডাইরেক্ট গুলি করে দিল, এবং সীমান্তে গোলাগুলি শুরু হলো। এবং একই ঘটনা এই কয়েকদিন আগে ভারতের সঙ্গে হয়েছে, ভারতের সঙ্গে চীনের হয়েছে। তো চীনার যারা লোকজন আছে, চীনা ভাষায় ভারতীয় সৈন্যদেরকে খুব গালাগালি করতেছিল, অকথ্য ভাষায় গালাগালি করতেছিল। তো একে তো চুঁচা পুঁপা, এখন এইভাবে যদি হয় মানে কোনো কিছু বুঝে না, কিন্তু ওরা ইন্ডিয়ান যারা বুঝতেছে যে আমাদেরকে খুব বাজে ভাষায় গালাগালি দিতেছে। এই গালাগালিতে তারা ভুলে গিয়ে প্রায় ৮-৯০০ সৈন্য নিরস্ত্র অবস্থায় উত্তেজিত হয়ে সীমান্ত ক্রস করে ওদের সাথে কুম্ফু এবং কারাত করতে গেছে। কুম্ফু এবং কারাত করতে যাওয়ার পরে ওই চাইনিজ যারা সৈন্য আছে তাদের হাতে আগেই তারা যেহেতু প্রস্তুতি ছিল, তাদের কোনো মানে আগ্নেয়াস্ত্র ছিল না, ওই পিছনে মানে কাঠের বড় লম্বা লাঠি, তার সামনে ওই আমরা যেটা বলি তার কাটা, এগুলো লাগিয়ে তারা ওদেরকে আচ্ছা মতো পিটিয়ে এই 800 to 900 ইন্ডিয়ান সোলজারকে কিন্তু তারা গ্রেপ্তার করেছিল। ফলে গালাগালি কিন্তু রাজনীতিরও একটা ভাষা এবং মানে যুদ্ধেরও একটা ভাষা। এখন এখানে কি কারণে ব্যবহৃত হচ্ছে, যারা বড় রাজনৈতিক দল চালায় তাদেরকে বুঝতে হবে। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, যে বুয়েটে যারা তারেক রহমান সাহেবকে গালাগালি করেছে বা বিএনপির যে সমস্ত নেতারা পরবর্তীতে আবার জামাতের নেতৃবৃন্দকে একই ভাষায় গালাগালি করেছে পল্টনে, এটা কিন্তু সার্বজনীনতা পায়নি, পপুলার হয়নি। মানে ওটা ওই একবারই বা দুইবারই ব্যবহৃত হয়েছে, পরে এটা গ্রহণ করা হয়নি। আবার ফজলুর রহমান সাহেবের বাসায় যে গালাগাল হয়েছে, দেখেন সেই গালাগাল হওয়ার পর ওখানে সাকুল্যে ৬-৭ জন ছেলে মেয়ে ছিল, এবং ওই মেয়েটা ২ থেকে ৩ বারের বেশি স্লোগানটা দিতে পারেনি, বিকজ ওই যে ওখানে খুব অল্প সংখ্যক ৭-৮ জন, তারা কিন্তু এই স্লোগানটা অ্যাভেল করেনি। এবং ওই যে স্লোগানটা অ্যাভেল করেনি, দ্বিতীয় যেটা দেখলাম যে মেয়েটা ২ থেকে ৩ বার স্লোগান দিতে পেরেছে, ছেলেরা সেখানে অ্যাটেন্ড করেনি। আর ওটার ওই একটা ছবি যখন পত্রিকায় এলো, ওটা নিয়ে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম, দেওয়ার পরে ওটা খুব ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পরে ওই যে যারা এই কাজগুলো করেছে সংঘবদ্ধভাবে, তারা লজ্জিত, অনুতপ্ত, এবং তারা ওই ফেসবুকের কাছে অনুরোধ করেছে যে এখানে এই করেছে এটা এখান থেকে নামিয়ে নেওয়া হোক। তো যাই হোক, পরে সেটা ফেসবুক থেকে আমার কাছে যখন নোটিশ আসলো, আমি যখন এটা বর্ণনা করলাম, তখন ফেসবুক সেটা রেখে দিল। তো এরপর আমি যেটা করলাম, আমি কিন্তু সেটা নামিয়ে নিয়েছি। এই কারণে নামিয়ে নিয়েছে যেহেতু যারা এই স্লোগানটা দিয়েছে সেই স্লোগানটা তারা অনুতপ্ত,
এবং তারা এই যে চারিদিকে যে কথাবার্তা হচ্ছে মেয়েটার পরিবার যাদেরকে নিয়ে, এবং এটা তারা সামনে টানাতে পারেনি। ফলে আমাদের সমাজে আমি এখন রনি ভাই, পর্যন্ত আপনি মন্দ একটা জিনিস জায়গায় শুরু করেছিলেন যে এই গালিগুলো আমাদের গ্রাম বাংলায় আবহমান কাল ধরেই আছে। মানে কিন্তু আপনি পপুলার তো না। আলোচনাটাকে এত দিকে নিয়ে যান, অনেক মাথা খুলে যায়। মানে আমার তখন মনে হলো যে একটা শ্রেণী সংগ্রামের বিষয়ও আছে কিনা। মানে যে ধরেন আসলে যেই মধ্যবিত্ত একরকম না, না, পরিশুদ্ধকরণের মধ্য দিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠ করতেন, এখন আসলে ঢাকা রাজধানীতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক রকম ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ আসছেন কিনা, কিন্তু শিক্ষা তো এক রকমের পরিশুদ্ধ করবার কথা। মানে আপনি ভাতের মান নিয়ে যারা ওই গালাগালি করেন, প্রান্তিক, আর একদম আমাদের প্রান্তিক। বিশ্ববিদ্যালয় ছাত্রদের একরকম ভাষা হওয়ার কথা না, সেটা কেন একরকম থাকছে, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এরকম যদি হয়ে যায় পরিসরটা, তাহলে সেখানে আসলে মানে আলাপ যাদেরকে নিয়ে এখন হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, রুমিন ফারহানা, এরা তো বটেই, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে যিনি অবসরে রবীন্দ্রনাথের কবিতা পড়েন, তিনি কি আসলে রাজনীতি করতে পারবেন? এমনকি মির্জা আব্বাস, যিনি প্রয়োজনে দুটো গালিও দিতে পারেন মাইকের সামনে, কিন্তু তারা কি আসলে রাজনীতিতে থাকতে পারবেন কিনা এই পরিসরে যদি হয় অবস্থা? মানে এখন যে অবস্থা চলছে, সে অবস্থা আমি ওই যে আপনাকে বললাম যে আমি যে কাহিনী বললাম ভাতের মাল নিয়ে, এটা দুটো দৃশ্য। এই দৃশ্যটা 1974-এর, আর একটা হলো 1969-এর। এই দুটো দৃশ্য আমি আমার গ্রামের ফরিদপুর জেলাতে অভাবী মানুষের মধ্যে ভাতের মাল নিয়ে এইভাবে যুদ্ধ হয়েছে, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা 3-4 ঘন্টা এইভাবে নারীরা গালাগালি করেছে পরস্পরকে, এবং পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছে, এবং এমনও ঘটনা ঘটেছে পরবর্তীতে পুরুষরা আবার সেই মারামারিতে অংশগ্রহণ করেছে। তাহলে এটা হলো একটা অভাবের ইন্ডিকেশন, অভাবের ইন্ডিকেশন। আর যেটা উত্তর কোরিয়ার সৈন্যদের বা ভারতীয় সৈন্যদেরকে উদ্দেশ্য করে পাকিস্তানি সৈন্যদের যে গালাগালি কথা বললাম, এটা যুদ্ধের একটা কৌশল। এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। এখন এখানে যেটা হচ্ছে, এখানে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা প্রথমত প্রান্তিক জনগোষ্ঠী থেকে অনেকে আসেন। 2 নম্বর হলো যে হলগুলোতে, পুরুষের হলগুলোতে আপনি থাকছেন কিনা জানি না, মেয়েদের হলগুলোতে যখন থাকেন ওখানেও যখন ঝগড়াঝাটি হয়, কথাবার্তা হয়, সুযোগ পেলেই কিন্তু এই ছেলেরা মেয়েরা পরস্পরকে উদ্দেশ্য করে ঠাট্টা করে, মস্কারা করে, অনেক সময় রাগারাগি করে এই বাজে ভাষায় গালাগালিগুলো কিন্তু তারা দিচ্ছে। এমনকি আমাদের এই যে শহরে যে সোসাইটি, শহরেই যেগুলো আমাদের আগে ছিল না, আমরা মধ্যে যেমন 80-র দশকে কাউকে তুই তুই করে কথা বলাটা আমাদের কাছে মনে হতো যে এটা একটা অভদ্র ভাষা, অভদ্র ভাষা। তারপরে শেষে বন্ধু বান্ধবকে সম্মান দেখানো, 80-র দশকে যেটা দেখেছি। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে আমার বড় ছেলে সেই 2007-8 সনে বা 2006-7 সনে তার ছোট ভাইকে তুই করে বলছে, এই এদিকে আস বা এদিকে আসস, এরকম একটা কথাবার্তা বলছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা তুমি কেন বললা? এর কারণ হলো আমার স্ত্রী অনেক আগে আমার ছেলে যখন, যে ছেলেটা তুই করে তার ছোট ভাইকে বললো, তাকে একবার রাগ করে তুই বলছিলেন খুব ছোটকালে। যেমন দেখা গেল সে, ওর জন্ম তো 94-এ সম্ভবত 97-এর দিকে একবার রাগ হয়ে এই তুই এদিকে আয়। তা আমার ছেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা কান্নাকাটি করেছে যে আমাকে কেন তুই বলা হলো। তো এই যে তার যেটা পারিবারিক শিক্ষা, সেখান থেকে সামাজিক যে শিক্ষা, সেই সামাজিক শিক্ষা আমি বললাম যে এটা কি? তখন ও বলল যে বাবা এটা তো আমাদের একটা স্টাইল, আমরা তো এখন বন্ধুরা একে অপরকে সবাইকে তুই তুকারি করে ডাকাডাকি করি। এবং ওই বন্ধু বান্ধবদের মধ্যেও দেখা গেল যে একে অপরকে ওই বাপ মা তুলে গালাগালি করছে, এটা অন্যরা কেউ মনে করছে না। এটা 2009 সনে স্কুল কলেজগুলোতে কিন্তু এরকম একটা মনস্তাত্ত্বিক ঘটনা ঘটে গেছে যে একে অপরের মাকে বাজে ভাষায় গালাগালি করছে, এই অমুকের পোলা এদিকে আয়। তো ওই ছেলেটা সে মনে কিছু করছে না, কষ্ট করছে না। এই জিনিসটা মানে ঢাকার মানে আমার ছেলে পড়াশোনা করতেন গভর্নমেন্ট ল্যাবরেটরিতে, গভর্নমেন্ট ল্যাবরেটরির মধ্যে সবচেয়ে সেরা এলিট স্কুলে যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য স্কুলগুলোতে কি অবস্থা হয়ে গেছে। আমাদের সমাজের মানে ব্যাপার হলো দর্শন তো এখানে চর্চা হয় না। এই বিষয়গুলো নিয়ে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, যে ছেলেমেয়েদের যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করিনি। এখন সেই যে আমি 2009 সনে আমি আমার নিজের ঘর সামলানোর চেষ্টা করেছি। আমি বললাম যে আমার পরিবারে এই জিনিসটা হবে না। আর তোমার যে সকল বন্ধু বান্ধব যাদের সাথে এই ধরনের ঘটনা হয়, তুমি তাদের সাথে চলতে পারবে না। আমি আমার মেয়ের স্কুল পরিবর্তন করালাম। আমি আমার ছেলেকে বললাম যে এরকম ভাবে যদি হয় তুমি করতে পারবে না। আমার স্ত্রীকে বললাম ওকে নিয়ে আসবো যেন ওদের সাথে মিশতে না পারে। এখন এককভাবে আমি আমার পরিবার রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু সমাজ তো আপনি রক্ষা করতে পারবেন না। এই জিনিসগুলো বাড়তে আজকের এই জায়গায় যখন চলে এসেছে, এর সঙ্গে 11 বছরের শাসন,
অর্থনীতিকে যে এখন দেখেন আমরা মানে আছে না যে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। বিশ্বাস করে নবনীতা, পৃথিবীর কোনো নারীর সতীত্ব থাকে না অর্থের অভাবের কাছে, কোনো পুরুষের পৌরুষ থাকে না যদি অর্থনৈতিকভাবে সে অভাব হয়ে যায়। এমন ঘটনাও জীবনে ঘটেছে, নিজের কন্যাকে বিক্রি করে দিয়ে, যুবতী কন্যাকে বিক্রি করে দিয়ে উদরপূর্তি করেছে। ফলে সারা পৃথিবীর সভ্যতা সংস্কৃতি যা কিছু আছে সব শেষ করে দেয় হলো দুর্ভিক্ষ। এখন এই জন্য সবসময় রাষ্ট্রের প্রধান কাজ হলো যে আমাদের দেশে এত গোডাউন, এত খাদ্যশস্য, এত কিছু, এটা বিরাট ফুড সিকিউরিটি। তো আমাদের এই দেশটা হঠাৎ করে 6.5% জিডিপি থেকে আমরা যে এখন 3.25% জিডিপিতে চলে এসেছি, এবং বিশ্ব ব্যাংক এই প্রথম আমাদের পুরো ইকোনমিকে, দেশটাকে একটা রেড জোনে নিয়ে গেছে। এবং আমাদের দেশে ওই দেখেন যে শেখ হাসিনা তার ক্ষমতায় ইলেকশনের আগে, অর্থাৎ মানে আমিডামি নির্বাচনের আগেই সে কিন্তু বলেছিল যে ফেব্রুয়ারি এপ্রিল মে মাসের দিকে সারা দেশের একটা দুর্ভিক্ষের সম্ভাবনা আছে, আমি আগেই বলে রাখলাম। আপনি গিয়ে দেখেন, সে ক্ষমতা আসার পরেও বলেছিল, আমিডামি নির্বাচনের পরে, আর আগেও বলেছিল। এখন এই যে একটা জিনিস, আমাদের দেশের প্রধান সমস্যা এখন বেকারত্ব, প্রধান সমস্যা দুর্ভিক্ষের হাতছানি, প্রধান সমস্যা জিডিপি কমে গেছে। আমরা কোনো মানুষ এটা নিয়ে একটু মাথা না ঘামিয়ে 18 কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এনসিপি এখন চায়না ভ্রমণে কেন গেল, কোট টাই কেন পড়লো, এটা নিয়ে আমরা ভীষণ রকম ব্যস্ত। কক্সবাজারে গিয়ে এনসিপির নেতারা সালাউদ্দিন সাহেবকে কি গালি দিল, এখানে ফজলুর রহমান সাহেবকে কি গালি দিল, এই জিনিসগুলো, কিংবা আমরা ভীষণ রকম ব্যস্ত। নির্বাচন হলে আমাদের কাছে মনে হচ্ছে যে জিডিপি বা সবকিছু এক লাফে 6.5% চলে যাবে, একেবারে 24 নির্বাচন ঘন্টা। হলে কোনো কি লাভ হবে? সেই প্রশ্ন করি যে আপনি জিজ্ঞেস করছিলেন, মানে আমি 99 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, 2004 পর্যন্ত ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে ছিলাম। আমি মেয়েদেরকে গালাগালি করে ঝগড়া করতে দেখি নাই। আমি খুবই শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি। আমি বাসায় ছিলাম কিন্তু প্রায়শই হলে থাকতাম। তো কাজেই পরিবেশটা আপনি বলেছেন যে একরকমের বদলে গেছে। পরিবেশটা কেমন বদলে গেছে রনি ভাই, সেটা আপনার মনে হয় কিনা যে এবার ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন হবে, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে? ডাকসু নির্বাচন হচ্ছে অনেকগুলো বছর পরে, সেটাকে আপনি তরুণদের রাজনীতিকে একটা মানে শৃঙ্খলার মধ্যে বা একটা ভবিষ্যৎদর্শী জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কিনা, সেটা একটা প্রশ্ন। সেনাবাহিনীর ওই প্রশ্ন তো বললামই। আর নির্বাচন হলে কি কোনো লাভ হবে না? নির্বাচন হলে একটা স্থিতিশীল সরকার এলে মানে নতুন করে চলার পথটা শুরু করা যাবে কিনা? প্রথমত এখন যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের কারণে একটা বিরাট ভ্যাকুম রয়েছে। ধরেন অলমোস্ট 50% অফ আওয়ার পপুলেশন আওয়ামী লীগ অ্যান্ড দেয়ার মানে যাকে বলা হয় অ্যালাইড পলিটিক্যাল ফোর্সেস, তারা রাজনীতির মূল স্রোতে নাই, অর্থনীতির মূল স্রোতে নাই, এবং সব জায়গাতে তারা ভ্যাকুম হয়ে ওখানে একটা শূন্য তার সৃষ্টি হয়েছে। আপনি তো জানেন যে প্রকৃতি কখনো শূন্যতা সহ্য করে না। যেখানে বাতাসের শূন্যতা দেখা দেয় ওখানেই কালবৈশাখী আসে। মানে হঠাৎ করে বাতাস গরম হয়ে গেল, কিছু বাতাস গরম হয়ে উপরেও চলে গেল, ঠান্ডা বাতাস ওই জায়গাটা দখল করার জন্য যে লড়াই, ওটাই তো কালবৈশাখী, ওটাই তো টর্নেডো, নাথিং। পানির যেখানে শূন্যতা হয়, অর্থাৎ দেখা গেল যে পদ্মা নদীতে যে বড় বড় যে পাড় ভেঙে যায়, অর্থাৎ প্রচণ্ড স্রোতে নদীর তলদেশ থেকে মাটি সরে যায়, ওখানে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা পূর্ণর জন্য পানি যে জোরে দৌড় দেয়, তো নিচে দৌড় দেয় আর উপরে দৌড় দেয়, এটার যে দূরত্ব, এই দূরত্বের কারণে কি হচ্ছে, বড় বড় অর্থাৎ নিচের পানি নিচের শূন্যতা দূর করে ফেলে, আর উপরে যে পানিগুলো আছে ওগুলো নিচের দিকে গিয়ে ওই বাকি জায়গা দখল করতে চায়, আর বাকি বিরাট একটা গহ্বরের মতো হয়ে যায়। এবং এটা যখন সমুদ্র হয়, ওখানে বড় বড় টাইটানিকের মতো জাহাজ সেখানে ডুবিয়ে ফেলে। শূন্যতার এমনি একটা ভয়াবহ একটা অবস্থা। তা আমাদের এই রাজনীতিতে শতকরা 18 কোটি মানুষের মধ্যে ফ্রাস্ট্রেটেড, তারপরে শেষে করাপ্টেড, তারপরে শেষে ফ্রাইটেন্টেড অর্থাৎ ভীত সন্ত্রস্ত, এরকম লোকের সংখ্যা 50%। আচ্ছা, বাকি যে 50% বিএনপি, জামাত, অন্যান্য যারা এখন আছে, তাদের মধ্যে আবার দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। ফলে এখানে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা এটা
একেবারে স্বাভাবিকভাবে বলা যায় যে শেখ হাসিনার যে আমির নামী নির্বাচন হয়েছে ২০২৪ সনে ওটার চাইতে অন্তত 10 টাইম ডেঞ্জারাস এবং যাকে বলে পিপলের অংশগ্রহণ কম এবং একই সঙ্গে পরস্পরের প্রতি আক্রমণাত্মক আচরণ করার যে একটা অধৈর্য মনোভাব মানুষের মধ্যে থাকে, এটার একটা মঞ্চায়ন হয়ে যাবে সেখানে। এর বাইরে তো এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে এর মধ্যে নির্বাচনের তো কোনো ভালো ফলাফল মানে কল্পনাই করা যায় না। মানে তার মানে এখন কি আপনি তাও আশাবাদী যে নির্বাচন হবে? কারণ আপনি একটা দীর্ঘ মানে নির্বাচন এখানে আমি যেটা আমি আপনার বিশ্লেষণও নিয়মিত শুনি, একটা বড় সময় পর্যন্ত আপনি ভাবতেন নির্বাচন কিছুতেই হবে না। তার মানে এখন মনে করেন কিনা নির্বাচন হবে? আমি প্রথমত যেটা সবসময় বলে আসছি, আমি কখনোই বলি না, আমি বলছি যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ৯৯%, আর হওয়ার সম্ভাবনা 1%। আচ্ছা, এইটা হলো ফার্স্ট কথা। একেবারে আমি এটা বলে আসছি ২০২৪ সনের আগস্ট মাসের ১৩-১৪ তারিখ থেকে, এবং আমি ওই জিল্লু সাহেব তৃতীয় মাত্রার অনুষ্ঠানে প্রথম ওই আগস্ট মাসের ১৪-১৫ তারিখে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হবেন না, উনি পারবেন না, উনি যত তাড়াতাড়ি যান তত কল্যাণ এবং মঙ্গল, এই কথা আমি তখনই বলেছিলাম। তো আমার সেই কথা এখনো চালু আছে। আর দ্বিতীয় এর সঙ্গে আর একটা যুক্ত হয়েছে, সেটা হলো নির্বাচন যদি না হয় তাহলে মানে বিপদ, আর নির্বাচন হলে মহাবিপদ, এরকম একটা পরিস্থিতি। যদি না হয় অবশ্যই বিপদ, আর যদি নির্বাচন হয়ে যায় তাহলে ওই 1% হলে সেটা সকলের জন্য একটা মহাবিপদ হিসেবে দেখা দেবে। এখন যেহেতু আমি একজন রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি, আমার সীমিত জ্ঞান। মুক্ত হওয়ার উপায়টা কি? মানে ১ বছরের বেশি তো পার হয়ে গেল, এই দেশ বিপদ মুক্ত হতে পারবে না? এখানে বিপদমুক্ত হওয়ার কথা কিন্তু আসিফ নজরুল সাহেব এরা এই প্রথম থেকে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন যে অনেকটা ট্রুথ কমিশনের মতো কিছু একটা করবেন। এটা ২০২৪ সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে। মানে যারা অন্যায় করেছে আপনি তাদেরকে শাস্তি দেন, আর যারা অন্যায় না করেছে তাদের জন্য আপনি সমাজটা বিপদমুক্ত করে দেন। এটা ছিল ওই সময়টিতে। ২ নম্বর হলো যে এই সমাজটিকে সকল নাগরিকের জন্য অভয়ারণ্য করে দিতে হবে। এমনকি যে অপরাধী সেও মনে করবে যে আমি থানা আমার জন্য নিরাপদ, পুলিশ আমার জন্য নিরাপদ, আইন আমার জন্য নিরাপদ। সমাজকে অভয়ারণ্য করতে হবে এবং যে অন্যায় করেছে তাকে সেই প্রতিটি অন্যায়ের শাস্তি একেবারে সার্বজনীনভাবে দিতে হবে। আপনি আওয়ামী লীগকে দেন, অন্যান্য যারা অন্যায় করেছে, এই গত ১ বছরে যারা অন্যায় করেছে, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই যা কিছু করেছে, আপনি সুন্দরভাবে মানে শাস্তি দেন, নিউট্রালভাবে শাস্তি দেন। পুরো পরিবেশ পরিস্থিতি আপনার ঠিক করতে আপনি জাস্ট ২ থেকে ৩ ঘন্টা সময় লাগবে, নট মোর দ্যান দ্যাট। আপনি একটা উদাহরণ দেখেন এত বড় একটা ফোর্স, এখানে কিন্তু পুলিশ ফেল করেছিল। এই রমনার যে ডিসি যে ভদ্রলোক এখানে আছেন, আমি দেখলাম তিনি একটা সময় তার ফোর্সের উপর রাগ হয়ে গেলেন যে ফোর্স রেখে লাভ কি, এই চাকরি করে লাভ কি, আমরা যদি আমাদের এই শক্তি দিয়ে প্রধান উপদেষ্টার একটা বাড়ি আমরা যদি তার নিরাপত্তা বিধান করতে না পারি তাহলে তো হবে না। এবং তিনি যখন তার সেই কমান্ডকে নিয়ে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন, অনেক পুলিশ আহত হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি পুলিশ তো এখানে মনোবল ফিরে পেয়েছে। বোঝার চেষ্টা করুন। আবার সেটা তিনি থামে থাকেন না। উনি যদি ওই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, তিনি হাসপাতালে ভর্তি হতে পারতেন, ৩ দিন তিনি শুয়ে থাকতে পারতেন, কিন্তু আবার দেখা গেল সেই কর্মকর্তাই আর একটা ছাত্র মবের মধ্যে পড়েছে, ঢাকা কলেজে মবের মধ্যে পড়েছে, অর্থাৎ সে সিটি কলেজের দিকে গেছে, সিটি কলেজের ছেলেরা তাকে আটকিয়ে ফেলেছে। তো সে খবর পেয়ে সঙ্গে সঙ্গে মানে রমনা তার যে অফিস, তার অফিসটা মৌচাকের কাছে, মৌচাক থেকে সে দৌড়ে সে সিটি কলেজে গিয়ে একজন পুলিশের ডিসি, এডিশনাল ডিআইজি র্যাঙ্কের, তো সেখানে গিয়ে ওই ছেলেটাকে উদ্ধার যদি তিনি না করতেন, ঢাকা কলেজে সেই ছেলেটা মার্ডার হয়ে যেত। এখন সেই ছেলেটা কৃতজ্ঞতায় পুলিশকে জড়ায় ধরে কাঁদতেছিল, সেটা তখন ভাইরাল হচ্ছে। অর্থাৎ এখানে দেখেন পুলিশ যদি নেতৃত্ব পায়, সাহস পায়, পারে। এই যে ডিসি সাহেব তো সেটা দেখাচ্ছে, উনি সেটা দেখাচ্ছেন, তো পুলিশ পারে সেটা। আবার দেখেন পুলিশের কমিশনার তিনি রাতে এসে ছাত্রদেরকে যখন তিনি বিনয়ের সঙ্গে বললেন যে উই আর সরি, ছেলেদের কথাবার্তা শুনলেন, তারা কিন্তু ওই জায়গাতে সরে গিয়ে তারা ক্যাম্পাসে ফিরে গেল এবং ক্যাম্পাস শাটডাউন করেছে। তো এখানে দুটোই মানে মাসুদ যেটা ডিসি, তিনি ওই সময়টাতে যে কাজগুলো করেছেন ওটা যদি তিনি স্ট্রংলি না করতে পারতেন, ছেলেরা সরতো না, তারা আরো সামনে এগোনোর চেষ্টা করতো, আরো ভিড় বাড়তো। আবার দেখেন রাতে এসে যখন পরিস্থিতি একটু শান্ত হলো, তখন যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসে তিনি সেটা কমিউনিটি পুলিশিং করলেন।
তখন কিন্তু দেখেন পরিস্থিতি ঠান্ডা হলো। আপনি এখানে বোঝার চেষ্টা করেন, আমি একটা টকশোতে বলেছিলাম যে আমাদের এই পুলিশ এই মুহূর্তে আওয়ামী লীগের কত মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়ে জেলখানাতে আছে। স্বাধীন বাংলাদেশে নয়, ভারতে, পাকিস্তানে কোনো অবস্থাতেই গত 50-60 বছরে এত ক্ষমতাসীন মন্ত্রী এমপি লোক গ্রেপ্তার হয়নি, এবং গোপন গোপন জায়গা থেকে, এমন এমন জায়গা থেকে কেউ পালাতে পারেনি। কিন্তু সীমান্তে ধরা পড়েছে, তারপরে সব জায়গাতে ধরা পড়েছে, সাংবাদিক ধরা পড়েছে, মন্ত্রী এমপি, এদেরকে ধরতে তো পুলিশের কোনো অসুবিধা হয়নি। এর কারণে পুলিশ ওখানে মনে করেছে যে এই কাজটি যদি আমি করি আমি পুরস্কৃত হব, এই কাজটি করলে আমি প্রশংসিত হব। এই জন্য আপনি দেখেন যে আওয়ামী কোলাবোরেটর, আওয়ামী ব্যবসায়ী, আওয়ামীর প্রত্যেকটা লোক যেইভাবে পুলিশ ম্যাটিকুলাসলি প্রত্যেকটা লোককে ধরছে। নির্বাচিত সরকার আসলে যেসব নীতিগত সিদ্ধান্ত নিতে পারে তা অর্থনৈতিক পরিস্থিতিটাকে সামাল দিতে চালু করতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেদিক থেকেও হয়তো নির্বাচনের প্রত্যাশাটা এই জন্য গুরুত্বপূর্ণ। আমার প্রশ্ন, রনি ভাই এর সঙ্গে কিছু যোগ করলে তো যোগ করবেনই, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে মানে আওয়ামী লীগ ভীতিটা দূর হচ্ছে না কেন? মানে আওয়ামী লীগের এত মন্ত্রী এমপি, রাজনৈতিক নেতাকর্মী কারাগারে, এবং আপনিই বলছিলেন যে এই দমনে পুলিশ সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু মানে আওয়ামী লীগ ভীতি দূর হচ্ছে না কেন? এই সম্প্রতি খবর বেরিয়ে এসেছে যে নয়া দিগন্ত খবর দিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে এস আলম নাকি শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন আর 2,500 কোটি টাকা দিয়েছেন, আরো 2,000 দিবেন। হ্যাঁ, তো মানে এস আলমই বা গিয়ে শেখ হাসিনার উপর বিনিয়োগ করছে কেন? বিএনপির উপর করার কথা আমার হিসাব বলে। তো সেটা না করে, কারণ বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে, সেটা একটা কথা। আর আওয়ামী লীগ ভীতি দূর হচ্ছে না কেন? মানে সরকার একরকমের ইরিটেশনের মধ্যে আছে কেন? এবং বিএনপির ভেতরেও এই ভীতি আছে। এটা আপনার পার্সোনাল লাইফে নিয়ে আসেন। জাস্ট রিমেম্বার ইউর মানে স্যাড ইভেন্ট, পেইন ইভেন্ট, এভার ইউ হ্যাভ বিন হার্ট ইন ইউর লাইফ। যে আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট, বড় বেদনা, যেটা শারীরিকভাবে আপনি খেয়েছেন। হয়তো কোনো টিচারের বাড়ি খেয়েছেন, হয়তো রাস্তায় পড়ে আপনি গর্তে ভেঙে গেছেন, পা ভেঙে গেছে, অথবা কোনো ছোটকালে তেলাপোকা কামড় দিয়েছে, এনিথিং যেটা আপনি খুব ভয় পেয়েছেন। ওই ভয়টা, ইভেন আপনাকে একটা বিড়ালে কামড় দিয়েছে, সেই ক্যাট ফোবিয়াটা আপনার এখনো রয়ে গেছে। এখন এই 15 বছর আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে আপনার চোখের সামনে বিএনপির সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য তস নস করে দিয়ে নিজেরা ধনী হয়েছে, শিল্প কলকারখানা গড়ে তুলেছে। একসময় বাংলাদেশের ধনী বলতে আব্দুল আল মিন্টুকে বোঝাতো, একসময় ধনী বলতে মোর্শেদ খানকে বোঝাতো। রনি ভাই, আওয়ামী লীগ আমলে বিএনপির কার ব্যবসা কমেছে? আব্দুল আওয়াল মিন্টুর ব্যবসা আরো মানে পানামা পেপারস থেকে শুরু করে 4 গুণ 5 গুণ হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীও তো ব্যাপক ব্যবসা করেছেন। না, আওয়ামী লীগ আমলে আমি যে নামগুলো বললাম প্রত্যেকটা লোক দেউলিয়া হয়ে গেছে। আব্দুল আল মিন্টু জাস্ট দেউলিয়া, ব্যাংক্রাফট। তার একটা ওই যে তীর মাকড়া সিডস তৈরি করার একটা ছোট খামার ছাড়া তার কোনো ব্যবসা বাণিজ্য তার ছিল না, নাথিং। তার একটা জমি, তার বাড়ির সামনে যে বাড়িটা আছে সেই বাড়ির সামনে একটা জমি ছিল, 1 বিঘার একটা খালি প্লট ছিল, অন্য সময় করেছে, সেই জমিটা পর্যন্ত তাকে বিক্রি করে দিতে হয়েছে। ইসলামী মানে ন্যাশনাল ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্সে তার যে শেয়ার ছিল তাকে কোনোদিন ওই অফিসে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। মোর্শেদ খানের সমস্ত ব্যবসা বাণিজ্য আপনি দেখেন, প্যাসিফিক মোটরস, তার টেলিকমিউনিকেশন ব্যবসা, সব ব্যবসা তছনছ একে খান গ্রুপের। মানে এটা আপনি হয় কি, আমরা এগুলো বলি, ওই যে আমির খসরু মাহমুদের ব্যবসা, যাই দেখেন তো ব্যাংক লোন কয়টা আছে, দুর্নীতি দমন কমিশনের মামলা আছে কয়টা, তার কি অবস্থা, তার সংসারের অবস্থা কি, মির্জা ফখরুল সাহেবের সংসার কিভাবে চলে উত্তরাতে, তার বাসায়গুলো খোঁজ নিয়ে দেখেন। মানে মূল ব্যাপার হলো মির্জা ফখরুল তো আর ব্যবসায়ী নন। না, ব্যবসায়ী না, কিন্তু তার একটা অর্থনৈতিক তো অবস্থা ছিল। সে তো মানে এই এখন যে অবস্থা আছে ওই অবস্থা তার ছিল না কখনোই। মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, পারিবারিক অবস্থা আছে, এরকম ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময়টিতে। তো ওটা আমরা বাড়ি থেকে দেখি অনেক লোকের ছোট। আপনি মির্জা আব্বাসের কথাই চিন্তা করেন না কেন, মির্জা আব্বাসের যে ব্যবসা বাণিজ্য রমা যা কিছু ছিল সেটা তো সবকিছু নষ্ট হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। এরশাকের কথা চিন্তা করেন, তাদের জায়গা জমি, ব্যাংক অ্যাকাউন্ট, ফিস থেকে শুরু করে সবকিছু তছনছ করে দিয়েছে। তো ওই যে অবস্থা, সেই অবস্থাটা তাদের চোখের সামনে অনেকগুলো লোক দেখা গেল যে তাদের সাথে ধনী হয়ে গেছে। এখানে এস আলম তো একটা সময় মানে যাকে বলে বিএনপির যারা চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ী ছিলেন তাদের পর্যায়ে ছিলেন না, এখন সে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছেন, অনেক কিছু হয়ে গেছেন। তো এরকম সালমান এফ রহমান শুধু ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু আব্দুল আল মিন্টুদেরকে এইভাবে রাখার পরে কি হচ্ছে, একটা সমাজ ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে অর্থনৈতিকভাবে। এই ভয়টা তাদের ছিল। পাড়া মহল্লার মাস্তানির কথা চিন্তা করেন, বিভিন্ন এলাকাতে যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি ছিলেন, যারা
সেই ওই সময়টাতে মানে 2001 থেকে 2006 পর্যন্ত পুরো সমাজটাকে দাপিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে একেবারে এলাকা ছাড়া করে 15টি বছর ধরে আপনি সমস্ত দাপট দেখিয়ে যে ভয় তৈরি করে ফেলেছেন মানুষের মধ্যে, সেই জায়গাটা তো তারা এখনো পর্যন্ত মানে যাকে বলে অ্যাসুরেন্স পায়নি। এর কারণ হলো এদের একটা বিরাট অংশ বাস্তুচ্যুত আছে, তাদের টাকা আছে, অনেকে ইন্ডিয়া পালিয়ে গেছে। ফলে কেন আপনার ভয় হবে না? আপনার ধরেন একটা আপনি রুমের মধ্যে আছেন, একটা গোকরা সাপ, আপনি তাকে মারতে পারেননি, হ্যাঁ, আপনি তাকে ধাওয়া দিয়েছেন, লাঠি সাঠি নিয়ে সে পালিয়ে চলে গেছে, কিন্তু আপনি গর্তগুলো বন্ধ করতে পারতেছেন না। ওই গর্তের বাইরে থেকে গেলে বলছে ফুস ফাঁস, আপনি তো সারা রাত ঘুমাতে পারবেন না। এখন আওয়ামী লীগের যে আওয়াজ, এই যে আজকে মুক্তিযুদ্ধ মঞ্চের আওয়াজ, কালকে শেখ হাসিনার আওয়াজ, পরশুদিন ওখানে নিজুম মজুমদার একটা বকা দেয়, তার আগের দিন আর ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা কথা বলে, আর তারপরে আবার দেখা গেল যে নরেন্দ্র মোদীর অফিস থেকে একটা কথা বলে, অজিত দোভাল একটা কথা বলে। মানে এই যে কোনো ভাবে আওয়ামী লীগের যে ভুলে যাওয়ার তো কোনো রিজন ঘটে নাই গত 1 বছরে। বরং যদি এই অবস্থায় কেউ আওয়ামী লীগের ভয় না পায়, এই তো মানুষের তো বেশি ভয় পেলে তো মানুষের ডায়রিয়া হয়ে যায়, ভীষণ রকম ডায়রিয়া হয়ে যায়। আওয়ামী লীগ তো যে অবস্থা করতেছে ভয় দেখিয়ে, এখন তারা এটা জেনে করছে না জেনে করছে আমি বলতে পারবো না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আসলে ভয় দেখাচ্ছে, বিএনপিকে ভয় দেখাচ্ছে, জামাতকে ভয় দেখাচ্ছে। শেখ হাসিনা বলছে তালিকা করো, আমি যা বলি তা হবে, প্রত্যেকটার একেবারে কড়াই ঘন্টা আদায় করবো, গতবার যে ভুল করছে এইবার ভুল করবো না, গতবার যে ভুল করছে এইবার সে ভুল করবো না, গতবার পায়ে গুলি করছি এইবার একটা মাথায় গুলি করে দেবো ডাইরেক্ট। তো এই মানুষ এগুলো ভয় পাবে না? যে লোকে একবার যার পায়ে গুলি করছে সে তো চিন্তা করবে, যে বারবার চিন্তা করবে যে আগে তো পায়ে গুলি ভালো ছিল, এখন যদি মাথায় গুলি করে তো তার বাঁচবো না। এখন ওই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংখ্যা কত? আপনি যদি 2 লাখ মামলা ধরেন, 2 লাখ মামলা দেওয়া হয়েছে, 2 লাখ মামলায় মোরললেস 50 লাখ, মানে 50 লাখ আওয়ামী লীগের বিএনপির নেতাকর্মী সারা বাংলাদেশে গত 15 বছর যাবৎ এখন পর্যন্ত আজকের দিনে মানে ডেইলি 8-10টা মামলাতে হাজিরা দিতে হচ্ছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের। আজকে দেখুন গয়েশ্বর বাবুর মতো মানুষ হাজিরা দিচ্ছেন আজকের দিনে। ওই যে আগের মামলায় রায় হয়ে গেছে, নমিনেশন পাবে, যদি ইলেকশন হয় কয়দিন পরে এমপি হবে, মন্ত্রী হবে। বাবুল নামে একটা বিএনপি নেতা আছে, সে জেল খেটে আসলো 1 সপ্তাহ, বিকজ তাকে জেল খাটতে হয়েছে। মাহমুদুর রহমান মান্না, এই সময় মাহমুদুর রহমান ওই যে আমার দেশের এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাকেও তো আওয়ামী লীগের মামলায় তাকে জেলে যেতে হয়েছে। ফলে আমার দেশ পত্রিকায় বসে তিনি যতই বড় বড় কথা বলেন না কেন, যখন শেখ হাসিনার বক্তব্য আমি আবার আসতেছি, আপনি বোঝার চেষ্টা করেন কিছু হলে তার মনস্তাত্ত্বিক একটা সমস্যা তো হবেই। তো এখানে আওয়ামী লীগের ভয় হবে না কেন? আওয়ামী লীগ তো ভয় দেখাচ্ছে। আওয়ামী লীগ যদি ভয় না দেখে কান্নাকাটি করতো, উই আর সরি, মাপ চাই, আর জীবনে বাংলাদেশে আসবো না, আমাদের ভুল হয়ে গেছে, আপনারা আপনাদের মতো দেশ চালান, আমাদের পরবর্তী জেনারেশন যদি ভালো হয়, আপনাদের মতো কথা মতো চলে, তাদেরকে ভোট দিয়েন, তাদেরকে রাজনীতি করতে দিন, আমরা যারা অন্যায় করে গেছি জীবন আর আসবো না, আমরা এই ভারতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরবো, বিষ খেয়ে মরবো, শ্মশানে যাবো, সবকিছু করবো, কিন্তু বাংলাদেশে আমরা যাবো না। এইভাবে যদি বলতো তাহলে আমার ভয় থাকতো না। আমি তো ভয় দেখাচ্ছে, এই যে মিছিল করছে, ভয়টাই একটা মুখ্য ভূমিকা পালন করছে। এই যে আপনি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটা এমনকি নাকি তারেক রহমানও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। মানে এই বুঝতে পারার কারণটা কি? এটা কি এই কারণে যে তার জনসমর্থনটাও রয়েছে? মানে আপনি আপনার সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন যে মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের প্রতি, কিন্তু ব্যাপক ক্ষোভ যে দলের প্রতি থাকে তার বিষয়ে কি 1 বছর পরে এ ধরনের মানে ভয় তৈরি হয়, বা তার নেত্রী কি এরকম করে এসে আবার চলে আসবো এসব বলতে পারেন কিনা? মানে আফসোস লীগ তো একটা শব্দ তৈরি হয়েছে, তা আফসোস লীগের সংখ্যা আসলে ক্রমাগত বাড়ছে কিনা এবং সংখ্যাটা কত বড় বুঝতে পেরেই এসব আশঙ্কা বাড়ছে কিনা? মানে আফসোস লীগের বা বিএনপি লীগের বা জামাত লীগের যারা কর্মী সংগঠক, আমাদের দেশে যে ট্রেডিশন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সহজে মাইন্ড পরিবর্তন করি না, মন পরিবর্তন করি না, ফলে আমরা চুপ থাকি, ইনঅ্যাক্টিভ রাখি, কিন্তু যে যার অবস্থান থেকে দলকে সমর্থন দিয়ে যাই। এখন আওয়ামী লীগের যারা লোকজন আছে অনেকেই শেখ হাসিনাকে গালাগালি করছেন, কিন্তু ইট ডাজ নট মিন যে তারা ধানের শেষে ভোট দেবেন। অনেকে পিঠ বাঁচানোর জন্য জামাতের সাথে আশ্রয় নিচ্ছেন, অনেকে পিঠ বাঁচানোর জন্য বিএনপির সাহায্য কামনা করছেন, কিন্তু ইট ডাজ নট মিন ব্যালটে তারা মানে ধানের শেষকে ভোট দেবেন। এটা বাংলাদেশের কালচারের মধ্যে নাই। তো এই যে ভ্যাকুয়ামটা, মানে তারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা প্রথমত ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে গেলেও ভয়ের ছেড়ে যদি ভোট কেন্দ্রে যায় তারা ভোটই দেবে না, বা ভোট দিবে এমন একটা জায়গাতে ভোটটা নষ্ট করে আসবে, সিল এমন একটা জায়গাতে সিল দিবে ভয়ে যেখানে ভোটটা কাউন্ট না হয়।
তো এটা বাস্তবতা। এটা যারা বাংলাদেশে রাজনীতি করেন তারা তো এই চরিত্রটা বুঝেন। আওয়ামী লীগ ১৫ বছর চেষ্টা করে একজন বিএনপির লোকের ভোটার তো কমাতে পারেনি। একজন জামাতের ভোটার তো কমাতে পারেনি। বরং যেটা হয়েছে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, ভোটার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন আওয়ামী লীগের যে রাগ ক্রোধ সেটা হলো আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আওয়ামী লীগের যে লোকগুলো নির্বাচন ম্যানিপুলেট করেছে, যারা কোলাবোরেট ছিল তাদের বিরুদ্ধে। এই বাস্তবতা বুঝতে হবে। যেমন আমাদের পাকিস্তানের ক্ষোভ, এখন পাকিস্তানে যে আপনি যেয়ে দেখেন, পাকিস্তানের যারা সাধারণ জনগণ আছে তাদের সাথে যদি আপনি কথাবার্তা বলেন, ইউল বি ইমপ্রেসড মোর দ্যান এনিথিং। কিন্তু ইট ডাজ নট মিন যে আপনি ইয়াহিয়া খানকে ক্ষমা করবেন, টিকটা খানকে ক্ষমা করবেন, জুলফিকার আলী ভুট্টোকে আপনি ক্ষমা করবেন, নট লাইক দ্যাট। ওখানে বুঝতে হবে যে যারা যে অপরাধ করেছে, কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডের সঙ্গে আমরা যেভাবে একত্র করি না, এখানে আওয়ামী লীগের যে দল সাপোর্টার এটা এবং তাদের যে মনোভাব, ভোট দেওয়ার যে ইচ্ছা, এটাকে একদিকে রাখতে হবে। আর আওয়ামী লীগের নামে যারা শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আলাদা করতে হবে। এবং আসিফ নজরুল প্রথম দিকে যেটা বলেছিলেন বা ইউনূস সাহেব যেটা চেয়েছিলেন যে এটা আলাদা করে, এটাকে আলাদা করে, এবং দ্যাট ওয়াজ দ্য স্মার্ট ডিসিশন। ওই জিনিসটা যদি করা যেত তাহলে আজকে অনেক ভালো হতো। শেষ প্রশ্ন সাহস করে করি যে এই যে ভ্যাকুয়াম পছন্দ করে না এটা আপনি প্রায়শই বলেন, আর এখন ওই যে বললেন মাইন্ড পরিবর্তন করেন না, এখন আপনার মতো বা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো যারা মাইন্ড পরিবর্তন করে বিএনপিতে গেছেন, মানে আওয়ামী লীগ থেকে, বা বা ধরেন এমনকি এখন অনেকে তো রুমিন ফারহানাকেও, মানে যিনি সবচেয়ে সোচ্চার হিসেবে পরিচিতি পেয়েছেন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি নিয়ে কথা বলে, তাকেও বলছেন যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির ভেতরে। তো এইরকম আপনাদের মতো বিএনপি বা বিএনপিতে জায়গা স্থির করতে না পারা এমন নেতৃবৃন্দ মিলে কোনো ভ্যাকুয়াম পূরণের চেষ্টা হচ্ছে কিনা সে সন্দেহ তো আছে। এরকম কোনো হচ্ছে না, হলে আমি জানতাম। মানে এরকম যদি হতো এটা জানতাম। বিকজ বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই মুহূর্তে রিয়েলি সরকার চাইতো, তাহলে আপনি সবার আগে সেলিন হায়াত আইভি গ্রেপ্তার হইতেন না, আব্দুল হামিদ, রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে এটা হতো না, সাবের হোসেন চৌধুরীকে আপনি প্রেক্ষাপটে দেখতে পাতেন, তারা তো সর্বজন শ্রদ্ধেয়। ওই যে আপনি মেজর রফিকুল ইসলাম বীরুত্তম আছেন, খুব নামকরা ব্যক্তি, আপনি তাদেরকে সামনে দেখতে পাতেন। এরপর ওই যে একজন মান্নান ছিলেন, মন্ত্রী মান্নান ছিলেন, জেলে গেলেন আবার বের হলেন, সব মানুষ মানে এদের অনেস্টি নিয়ে এখনো তো বাংলাদেশে অনেক লোক আছে মানে একদম শতভাগ অনেস্ট আওয়ামী লীগের লোক, আপনি তাদেরকে ফ্রন্ট লাইনে দেখতেন। তো যেহেতু এটা মানে তারাও চেষ্টা করছে না, আওয়ামী লীগও চেষ্টা করছে না, আওয়ামী লীগের এদের সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে আমার জানা নেই, এই গেল ঘটনা। এখন আমি বা ফজলুর রহমান আমরা যে কথাগুলো বলছি, আমরা কিন্তু আসলে মুক্তিযুদ্ধের কথা বলছি, আর মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা চলে আসছে ন্যারেটিভের। কিন্তু আমাদের সঙ্গে আমরা আওয়ামী লীগের সঙ্গে যে রাজনৈতিক যে পার্টি, এই পার্টি আমরা চুকিয়ে দিয়ে কিন্তু সেখান থেকে আসছি। একটা লোক হলো ঘর যখন কেউ ত্যাগ করে, হাবিবুর রহমান হাবিব, আমি, ফজলুর রহমান, এখন আমরা রাজনীতি যদি করি আমাদের বিএনপি রাজনীতি করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে রাজনীতি বাদ দিয়ে যে এখন যেভাবে টকশো করছি, বক্তব্য দিচ্ছি, মুক্তিযুদ্ধের বক্তৃতা দিচ্ছি, বঙ্গবন্ধুর গান গাচ্ছি, এই পর্যন্ত হবে, আমাদের আসলে আওয়ামী লীগে ফিরে যাওয়া হবে না। আমরা যদি আওয়ামী লীগে কখনো আওয়ামী লীগের ধরেন কালকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন দেখবেন যে আমরাই তাদের প্রথম শত্রু হয়ে যাবো। আমি, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব বলবো ওই হারামজাদারা যে ওই সময় গিয়েছিল, যাওয়ার পরই তো আওয়ামী লীগের এরকম সর্বনাশ করছে, নাহলে আওয়ামী লীগের এই অবস্থা হইতো, ওদেরকে আবার ধরো। এরা সবাই হলো কালপিট, ওরা ওই আগে যেভাবে আমাদেরকে আওয়ামী লীগের মধ্যে থেকে জ্বালিয়েছে, হ্যাঁ, তো আবার ওরা বিএনপির মধ্যে থেকে বিএনপিকে জ্বালিয়েছে, আবার যদি আমরা ওদেরকে নিয়ে এরা আবার জ্বালাবে। মানে আমরা এখন যাকে বলা হয় যে অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, ঠোঁট কাটা সন্তান হয়ে গেছি। তো কাজেই আমাদেরকে নিয়ে কেউ কখনো মানে আওয়ামী লীগ এবং বিএনপি জামাত এরা যথেষ্ট বুদ্ধিমান লোক, তারা সবসময় চায় কি নরম সরম, পুতু পুতু, তুলু তুলু, কথা বলে, পা ধরে সালাম করে, ইটি করে, এই ধরনের লোকজন মানে রাজনীতিতে খুবই মানে তাদের জনপ্রিয়তা আছে প্রত্যেকটা দলের কাছে। কিন্তু এই যে ধরুন বেয়ারা কথাবার্তা বলে, মানে এই যে একসময় আসম আব্দুর রব বলতেন, সিরাজুল আলম খান বলতেন, কি হয়েছে আওয়ামী লীগ পেদানি তাদের বের করে দিয়েছে। একসময় বঙ্গবন্ধু বলতেন, এটা তো মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে পছন্দ করেন নাই, বঙ্গবন্ধু সেখান থেকে বের হয়ে গেলেন কেন? বিকজ বঙ্গবন্ধু কথাবার্তা বলতেন, বের হয়ে গেলেন। তো এরকম হয় কি, আমাদের যে চরিত্র আপনি ধরেন এই যে সমাজের ভ্যানগার্ড হিসেবে, এই জন্য দেখেন আমাদের বাড়ি হয়নি, ওদের মতো গাড়ি হয়নি, মন্ত্রী হয়নি, এমপি হয়নি। ধরেন আমার কথা, আমার তো বয়স এখন সামনে আছে, হবে না, আমার সাথে 1000 গুণ ধরেন ক্ষমতা
মানে মেধার অধিকারী ফেরদৌস আহমেদ কুরেশির ছিল। হয়েছে জীবনে কিছু? হি ইজ দ্য ফাউন্ডার অফ বিএনপি। বিএনপির ফাউন্ডার ছাত্রলীগের সভাপতি ফেরদৌস আহমেদ কুরেশি, এবং ফেরদৌস আহমেদ কুরেশির মতো মেধাবী ছাত্রলীগের সভাপতি বাংলাদেশে তৈরি হয় নাই এখন পর্যন্ত। কি হয়েছে তার? বিনা চিকিৎসায় না খেয়ে তাকে মরতে হয়েছে। আচ্ছা, শাহ মুয়াজ্জেমের কি হয়েছে জীবনে? ওবায়দুর রহমানের কি হয়েছে? কিচ্ছু হয় নাই। আচ্ছা, আপনি চিন্তা করেন নিরু বাবলু। শাহ মুয়াজ্জেম ওবায়দুর রহমান তো মন্ত্রী হয়েছেন। না, তারা মন্ত্রী বিএনপি আমলে হয়েছেন। শাহ মুয়াজ্জেম তো বিএনপিতেও হয়েছেন, জাতীয় পার্টিতেও হয়েছেন। তারা টিকতে পারেননি, তাদেরকে নিচে ব্যবহার করার জন্য, কর্তৃপক্ষকে গালাগালি করার জন্য তাকে নিচে। বিকজ এখন যদি বিএনপি আমাকে নেয়, নিয়েছে আওয়ামী লীগের গালাগালি করার জন্য, এটা বাস্তবতা। ফজলুর রহমানকে নিয়েছে আওয়ামী লীগের গালাগালি করার জন্য। আমাদের মুখে আওয়ামী লীগের গালাগালি যত সুন্দর শোনাবে, আপনার শামসুদ্দুর মুখে তো সুন্দর শোনাবে না। এই হলো অবস্থা। ভবিষ্যতে ধরেন যদি আওয়ামী লীগের বিএনপির কোনো নেতাকে নিয়ে নেয় আওয়ামী লীগ ক্ষমতায়, তা তাদের মুখে বিএনপির গালাগালি যত সুন্দর শোনাবে, তাহলে আমার মুখে সেটা শোনাবে না। তো এটাই হলো একটা রাজনীতির পলিসি। এখানে আমাদের আনন্দিত বা আহ্লাদিত হওয়ার কোনোই নেই। এটা একটা ব্যাড কালচার যে প্রতিপক্ষ আমাদেরকে নিয়েছে, মূলত এই যে আমাদেরকে নিয়েছে বা নমিনেশন দিয়েছে এগুলো আওয়ামী লীগের গালাগালি করার জন্য। এই যে পার্থর বাবাকে বিএনপিকে কেন নিয়েছে? শেখ পরিবারকে গালাগালি করার জন্য। শেখ শহীদুল ইসলামকে এরশাদ কেন নিয়েছে? শেখ হাসিনাকে গালাগালি করার জন্য। বুঝতে পারছেন? গালাগালি করছে, কিন্তু সে থাকতে পারছে, সে তো আলাদা হয়ে সেখানে নিয়ে গেছে, বঙ্গবন্ধু পরিবারকে গালাগালি করার জন্য আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়েছে। দিস দ্য রিয়েলিটি অফ দ্য পলিটিক্স। এটা আপনাকে বুঝতে হবে। ফলে এই যে আমরা যে অবস্থা করছি, আমাদের জীবন এভাবেই যাবে, এর বাইরে নতুন জীবন নেই। এখানে আমি যেহেতু অতীতে সবাইকে দেখেছি, এই জন্য আমার যেটা হলো যে কোনো অবস্থাতে যেন আমি আসম আব্দুর রবের মতো কোনোদিন গৃহপালিত বিরোধী দল না হই, কিংবা ধরেন ফেরদৌস আহমেদ কুরেশির মতো যেন আমাকে না খেয়ে মরতে না হয়, ফজলুর রহমানের মতো এখন দেখা যাচ্ছে তার গ্রামে একটা বাড়ি নাই, শহরে একটা ভাড়া বাড়িতে থাকে, ওই যে আর এমনভাবে প্র্যাকটিস করে যে ওই প্র্যাকটিসের টাকা দিয়ে যে ঠিক মতো সংসার চালাবে। বেশিরভাগ লোক তার উকালতি সেবা নেয়, কিন্তু টাকা টুকে দেয় না, যেটা এখানে পান্নারও একই অবস্থা। পান্না সাহেব জিগের আছে এরকম, যেন আমি দুর্ভিক্ষ কবলিত, বন্যা পীড়িত না হই। এই জন্য আমি এখন সকাল বিকেল পরিশ্রম করি, স্বাস্থ্যটা ঠিক রাখি। যে কথাগুলো আছে এই কথাগুলো হবে। কিন্তু রাজনীতির যদি কখনো মেরুকরণ হয়, কোনো কিছু হয়, আপনি কোনো অবস্থাতেই আমাদের দেখবেন না। এই যে দেখুন, যখন বিএনপির সুসময় চলে আসছে, এই যে গালি পার্টি প্রার্থীর কোনো খবর আছে? বিকজ এখন তো তার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের গালাগালির দরকার নাই। হ্যাঁ, নুরুর কোনো খবর আছে? নুরুল হক নুরুকে নিয়েছে কি জন্য? স্পষ্ট কথাবার্তা বলে, জোরে জোরে গালি দিতে পারে। হ্যাঁ, কাজ হয় নাই। গোলাম মোল্লা এখানে সেখানে মিষ্টি মিষ্টি কথা বলে শেখ হাসিনার যত সব গোপন কথা সে টাস করে গল্পের মতো করে বলে দিতেছে। তো এখন তো তার দরকার নাই যে এই জিনিসগুলো, কখনোই দরকার হবে না। তো এই অবস্থা। আওয়ামী লীগ আমাকে অব্যাহত থাকুক গোলাম মাওলানা রনি ভাই, সেটাই সবচেয়ে বড় শুভকামনা থাকলো। মানে পরিসর আরো ছোট না হয়ে আসুক, কথা বলা অব্যাহত থাকুক। অসংখ্য ধন্যবাদ। সবসময় আপনার সঙ্গে কথা বলা মানে অনেক রকম চিন্তার খোরাক যোগায়। আবারও নিশ্চয়ই কথা হবে। অসংখ্য ধন্যবাদ যেসব দর্শক আমাদের সাথে ছিলেন এতক্ষণ। ধন্যবাদ।